পরীক্ষায় ওই প্রশ্নটা কিন্তু আসবে না, কিন্তু আসবে কি ওই কনসেপ্টটা আসবে। একটু ধৈর্য ধরে শোনো, আশা করি ভালো লাগবে। তো শুরু করে দিচ্ছি। আমরা এখানে আজকে কতগুলো প্রশ্ন তোমাদের সামনে রেখেছি। প্রশ্নের সংখ্যা প্রচুর, চেষ্টা করব সব প্রশ্নগুলি যাতে কভার করতে পারি, এবং এই প্রশ্নের যে শৃঙ্খলা রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা সহজেই বুঝতে পারবে যে কিভাবে 60% প্রশ্ন সহজ, অত্যন্ত সহজ, প্রশ্নপত্র দেখলেই উত্তর হয়ে যাবে। বাকি 40% প্রশ্নের জন্য তোমাদেরকে একটু মাথা খাটাতে হবে। চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ একটা রেখেছি। টোটাল সিলেবাস যেটা রয়েছে সেই সিলেবাস থেকে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে সব থেকে বেশি সংখ্যক প্রশ্ন 19% হিউম্যান ফিজিওলজি। টাইম ম্যানেজমেন্ট বলতে আমি এই জায়গাটাই বোঝাতে চেয়েছি তোমরা কোন চ্যাপ্টার গুলোর উপরে জোর দেবে বেশি, কোন চ্যাপ্টার গুলোর কে একবারেই ইগনোর আমরা করব না। যেমন বেসিক বায়োলজি, যেগুলো ক্লাসিক্যাল বায়োলজি অর্থাৎ ক্লাসিক্যাল বোটানি, ক্লাসিক্যাল জিওলজি, এই জায়গাগুলো আমরা বাদ দেবো না। এই জায়গাগুলো থেকে কিন্তু সব থেকে সহজ প্রশ্নগুলো আছে। আর সব থেকে জটিল, অর্থাৎ জটিল বলবো না, যে প্রশ্ন ওই 40%-এর মধ্যে পড়ে, যে প্রশ্নগুলোর জন্য তোমাদের একটু মাথা খাটাতে হবে, সেই প্রশ্নগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আসে বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি এবং ফিজিওলজি পোর্শন থেকে। সুতরাং এই জায়গাটার জন্য তোমাদের একটু মাথা খাটাতে হবে। তো এর মধ্যে বায়োটেকনোলজিও রয়েছে এবং জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন। এই জায়গাটা ভীষণ সোজা, কিন্তু একটু চিন্তা করতে হয়। এই প্রশ্নের উত্তরগুলো একটু ভাবলেই তার আনসার পাওয়া যায়। তো এখানে যে প্রশ্নগুলো সাজানো রয়েছে সেই প্রশ্নগুলো আমি আগেও বললাম একই রকম ভাবে সাজানো রয়েছে। কিভাবে বেসিক থেকে আস্তে আস্তে আমরা একটু মাথা কাটানোর জায়গায় চলে যাব। একদম প্রথম প্রশ্ন মাইকোলজি থেকে, অর্থাৎ ক্লাসিক্যাল বোটানি। প্রশ্নটা কি বলেছে একটু দেখো। নিম্নলিখিত কোনটি ছত্রাকের শ্রেণীবিভাগের একটি বিষয়বস্তু নয়? মাইসেলিয়ামের অঙ্গ সংস্থান, মরফোলজি অফ মাইসেলিয়াম, পুষ্টির প্রকৃতি, মোড অফ নিউট্রিশন, রেণু উৎপাদনের কৌশল, মোড অফ স্পোর ফরমেশন, অ্যান্ড ফ্রুটিং বডি, টাইপস অফ ফ্রুটিং বডি। ফ্রুটিং বডি রিপ্রোডাকশনের সময় ফাঙ্গাসের তৈরি হয়, আমরা জানি। কি উত্তর হতে পারে? দেখো, কম্পিটিটিভ পরীক্ষার এটাই হলো বৈশিষ্ট্য। তোমাদের সেশনের শুরুতেই আমাদের মাননীয় কাউন্সিলের প্রেসিডেন্ট স্যার তোমাদের সামনে বললেন যে এমসিকিউ প্রশ্নই মানে সব উত্তরগুলোই মনে হবে সঠিক, কিন্তু তার মধ্যে তোমাদের সঠিক উত্তরটা খুঁজে বের করে নিতে হবে। বলো কোনটা হতে পারে? রেণু উৎপাদনের কৌশল। কেন? ভালো করে প্রশ্নটা পড়ো। এমসিকিউ কোশ্চেন, চারটে অপশনই কিন্তু হওয়ার মতো, ভালো করে ভাবতে হবে তোমাদের। প্রথম অপশন মাইসেলিয়ামের অঙ্গ সংস্থান। পাশেই দেখো ছবি রয়েছে, দু ধরনের মাইসেলিয়াম হয়, তাই তো? সেপ্টেট, আসেপ্টেট। ব্যাসিডিওমাইসিটিস এর ক্ষেত্রে ডলিপোর সেপ্টাম। তাহলে ভ্যারাইটি আছে, হবে। তাহলে এটা বিষয়বস্তু হবে, হবে তো? পুষ্টির প্রকৃতি। ছত্রাক এমন একটা গোষ্ঠী, এই গোষ্ঠী কল্পনাও করতে পারবে না এত বিভিন্ন ধরনের এদের পুষ্টির প্রকৃতি হতে পারে। এরা সবাই পরভোজী, তাই তো? পরভোজী পুষ্টি কত রকমের হতে পারে অবন্তি কোনো হিসাব নেই। এরা মৃতজীবী, মিথজীবী থেকে শুরু করে স্বাধীনজীবীও পর্যন্ত হতে পারে, যদিও এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। কিন্তু লাইকেনের ক্ষেত্রে এমনও লাইকেন রয়েছে, ব্যাসিডিও লাইকেন, সেক্ষেত্রে অ্যালগাল পার্টনার কেবলমাত্র নামেই থাকে, ছত্রাকই তার পুরো কাজটাই সম্পাদন করে। রেণু উৎপাদনের কৌশল। কি কি রেণু উৎপাদন হয়? প্রত্যেকটা ছত্রাক গ্রুপের আলাদা আলাদা রেণু তৈরি হয়, তাই তো? অ্যাস্টোমাইসিটিস এর অ্যাস্টোস্পোর তৈরি হয়,
ব্যাসিডিওমাইসিটিসের ব্যাসিডিওস্পোর তৈরি হয়, ডিউটেরোমাইসিটিসের বিভিন্ন ধরনের ভ্যারিড স্পোর্স ফর্মেশন হয়। সুতরাং স্পোর ফর্মেশন কিন্তু ক্রাইটেরিয়া ফাঙ্গাসের। এই প্রসঙ্গে একটা গল্প বলে রাখি, ছোট্ট গল্প। ছত্রাকের যিনি জনক বলা হয়, ফাদার অফ মাইকোলজি, অ্যান্টন ডে ব্যারি, এবং ভারতীয় ছত্রাকের মানে ভারতে ছত্রাকের যে গবেষণা তারও যিনি পথিকৃৎ, তার নাম হলো এডওয়ার্ড বাটলার। এই ভদ্রলোক হিমাচল প্রদেশের একটা ছোট্ট গ্রামে নিজের গবেষণা করেছিলেন। সেই গ্রামটা আমরা সবাই জানি, গ্রামটার নাম কি। সেটা কিন্তু খুব জনপ্রিয় একটা টুরিস্ট ডেস্টিনেশন এখন। নাম হলো সোলান। সোলানে প্যারাগ্লাইডিং, হাইকিং এই সমস্ত অ্যাডভেঞ্চার স্পোর্টস হয়। এই সোলানকে কি বলা হয় জানো? মাশরুম সিটি অফ ইন্ডিয়া। ছত্রাকের যত গবেষণা সব এই সোলানে হয়। ভারতে ছত্রাকের গবেষণাটাই এই হিমাচল প্রদেশের সোলান থেকে শুরু হয়েছিল। সুতরাং রেণু উৎপাদনের কৌশলও কিন্তু ছত্রাকের শ্রেণীবিভাগের বিষয়বস্তু। ফ্রুটিং বডি তো অবশ্যই বিষয়বস্তু, তাই না? প্রত্যেকটা গ্রুপের ছত্রাকের, অ্যাস্ট্রোমাইসিটিস বলো, ব্যাসিডিওমাইসিটিস বলো, ডিউটেরোমাইসিটিস বলো বা ইমপারফেক্টি বলো, এদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ফ্রুটিং বডি তৈরি হয়। সুতরাং ফ্রুটিং বডির উপরেও কিন্তু ছত্রাকের শ্রেণীবিন্যাস হয়। তাহলে কোনটা উত্তর হবে? পুষ্টির প্রকৃতি। পরিষ্কার দেখো, বিভিন্ন রকমের পুষ্টি পদ্ধতি, পরিবেশগত ভূমিকা, মিথস্ক্রিয়ার পার্থক্য থাকা সত্ত্বেও এটাকে কখনোই ছত্রাকের শ্রেণীবিভাগের প্রাথমিক মানদণ্ড হিসাবে ধরা যায় না। তাহলে আমি প্রমাণ করে দিলাম তো, এমসিকিউ প্রশ্নের 4টে যে অপশন থাকে সবগুলোই উত্তর মনে হয়, একটু মাথা খাটাতে হবে। ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো আশা করি। পরের যে প্রশ্নে আমরা চলে যাই, ব্রায়োফাইটের জীবনচক্রে সংঘটিত ঘটনাগুলির সঠিক ক্রমটি নির্বাচন করো। কি কি ঘটনা ঘটে? ব্রায়োফাইটস আমরা জানি অ্যাম্ফিবিয়ানস অফ দ্য প্লান্ট কিংডম। এদের জীবনচক্রে দুটো দশা থাকে, গ্যামেটোফাইটিক দশা যেটা প্রাথমিক দশা, এবং স্পোরোফাইটিক দশা। স্পোরোফাইটিক দশা গ্যামেটোফাইটিক দশার উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল, কখনোই আলাদা হয় না, যেটা টেরিডোফাইটের ক্ষেত্রে দুটো আলাদা হয়ে যায়। এখানে দেখো অপশনগুলো কি কি বলেছে। ডিম্বাণুর সঙ্গে অ্যান্থ্রাজয়েডের মিলন, গ্যামেটোফাইটের ভিত্তি স্তরে সংযুক্তি, হ্যাপ্লয়েড রেণু উৎপাদনের জন্য হ্রাস বিভাজন, স্পোরোফাইটের সৃষ্টি, অ্যান্থ্রাজয়েডের জলে মুক্তি। কোন ঘটনা সব থেকে আগে হবে? তাহলে প্রধান মেন প্ল্যান্ট বডি কি ব্রায়োফাইটের? গ্যামেটোফাইট। তাহলে আগে গ্যামেটোফাইট তৈরি হবে। তাহলে গ্যামেটোফাইট কোন নম্বর অপশনে আছে? গ্যামেটোফাইটের ভিত্তি স্তরে সংযুক্তি, বি। হলো, এটা প্রথম হবে, তাই তো? এরপরে কি হবে? এরপরে কি হবে? এরা 6 অর্গান তৈরি করবে, আর্কিগোনিয়া এবং অ্যান্থেরিডিয়াম তৈরি করবে। তাহলে আর্কিগোনিয়া থেকে এই অ্যান্থেরিডিয়াম থেকে অ্যান্থ্রাজয়েড তৈরি হবে, অ্যান্থ্রাজয়েডের জলে মুক্তি হবে। তারপরে কি হবে? ডিম্বাণুর সঙ্গে অ্যান্থ্রাজয়েডের মিলন হবে, ফার্টিলাইজেশন হবে। ফার্টিলাইজেশনের পরে জাইগোস্পোর তৈরি হবে, সেখান থেকে তৈরি হবে কি? স্পোরোফাইট। তাহলে পরপর সাজানো গেল। তাহলে আনসার কি হবে? BEADC। তাহলে প্রথমেই দেখো অপশন বি, গ্যামেটোফাইট প্রথমে সাবস্ট্রেটের সাথে নিজেকে অ্যাটাচ করে, মেল রিপ্রোডাক্টিভ অর্গান অ্যান্থ্রাজয়েড রিলিজ করে, অ্যান্থ্রাজয়েড এগ সেলের সাথে ফিউজ করে, জাইগোট তৈরি করে, জাইগোট স্পোরোফাইট ডেভেলপ করে, স্পোরোফাইট ডেভেলপ করার পরেই স্পোরোফাইট কি করবে? হ্যাপ্লয়েড রেণু তৈরি করবে, আবার নতুন করে একটা গ্যামেটোফাইট তৈরি হবে, তাই তো? অ্যানিমাল কিংডম প্রশ্নটা বাছা হয়েছে একদম বুদ্ধি এবং বিবেচনা করে। কেন এত প্রশ্ন থাকতে আমি ইকাইনোডার্মকে নিয়েছি? কেউ বলতে পারবে? ইকাইনোডার্মাটা ইনভার্টিব্রেটদের মধ্যে সব থেকে উন্নত। লাস্টে আছে না ইকাইনোডার্মাটা? মনে পড়ছে ক্লাস 11 এর পড়া? 11 কেন, ক্লাস 9 থেকে পড়ছি আমরা। ভার্টিব্রেট আর ইনভার্টিব্রেট, কর্ডের এবং নন কর্ডেরদের ক্লাসিফিকেশন, সেখানে ইকাইনোডার্মাটা কিন্তু ইনভার্টিব্রেটদের মধ্যে সব থেকে লাস্টে ছিল। কেন লাস্টে ছিল?
because they are the most advanced invertebrate organism. কি প্রশ্নটা? ইকাইনোডার্মের জল সংবহন তন্ত্রের ভূমিকা। ওয়াটার ভাস্কুলার সিস্টেম, শ্বসন এবং গমন, রেচন এবং গমন, খাদ্যের শিকার এবং পরিবহন, পরিপাক এবং শ্বসন। সংবহন তন্ত্রের নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নাও। তাহলে কোন কাজটা ইকাইনোডার্মের জল সংবহন তন্ত্র করে না সেটাই এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে জল সংবহন তন্ত্র গমনে সাহায্য করে তো, একদম পাশে দেখো ছবিও দেওয়া রয়েছে। তাহলে স্টারফিশের আমরা জানি যে টিউব ফিট আছে, অ্যাম্বুলাক্রাল গ্রুপ এন্ড টিউব ফিট, এরা কি করে চলনে সাহায্য করে। এই যে জল সংবহন তন্ত্র, এটা কিন্তু একটা হাইড্রোলিক নেটওয়ার্ক। তাহলে এই হাইড্রোলিক নেটওয়ার্ক কি করবে? খাবার ধরতেও সাহায্য করবে, কারণ এরা তো ফিল্টার ফিডার। সুতরাং একমাত্র দেখো প্রত্যেকটা অপশনে প্রথমটা কি? শ্বসন এবং গমন। গমন এদের ভূমিকা আছে, কিন্তু শ্বসনে কোনো ভূমিকা নেই। রেচন এবং গমন, গমনে ভূমিকা আছে, রেচনে কিন্তু কোনো ভূমিকা নেই। অপশনগুলো কিন্তু মাথায় রাখবে, প্রত্যেকটা অপশনই মনে হবে, কিন্তু আমাকে চিন্তা করতে হবে। খাদ্যের শিকার এবং পরিবহন দুটোই এই হাইড্রোলিক নেটওয়ার্ক তৈরি হেল্প করে। পরিপাক এবং শ্বসন করে সাহায্য, এই দুটোতেই কিন্তু কোনো সাহায্য ওয়াটার ভাস্কুলার সিস্টেম করে না। তাহলে উত্তরটা কোনটা হবে? A and C only. ক্লিয়ার হয়ে গেল? এখান থেকে একটা প্রশ্ন তো কনফার্ম আসবে, সব থেকে সহজ কিন্তু সব থেকে চিন্তার। 3 ধরনের ডিম্বাশয় ওভারি এবং 3 ধরনের ফুল। কি কি? যদি সুপিরিয়র ওভারি হয় ফুল কি হবে? সুপিরিয়র ওভারি হলে, সুপিরিয়র মানে উপরে, তাই তো, হাইপো মানেও উপরে। তাহলে যে কোনো বিজ্ঞানের যে সাবজেক্ট গুলো, এগুলোতে বেশিরভাগ ভাষাই কিন্তু হয় গ্রিক কিংবা ল্যাটিন। সুতরাং এই ভাষাগুলো আমরা অনেক অংশেই আয়ত্ত করে ফেলেছি এতদিন। সুতরাং সুপিরিয়র এবং হাইপো কাছাকাছি। তাহলে এটা মনে রাখতে হবে, সুপিরিয়র হলেই সেটা হাইপোগাইনাস হবে, তাই তো। ইনফিরিয়র হলে কি হবে? ইনফিরিয়র হলে এপিগাইনাস। আর আরেক ধরনের হয় সেমি ইনফেরিয়র, সেটাকে বলা হয় পেরি, যেহেতু সাইড থেকে তৈরি হয়। এখানে কয়েকটা উদাহরণ দেওয়া রয়েছে। কি কি উদাহরণ দেওয়া রয়েছে? অর্ধ অধগর্ভ মানে হাফ ইনফেরিয়র, পেয়ারা, পিচ, শশা, তুলো। কোনটা হবে? কেন? কেন বলো? দেখো আমি এখানে ছবিও দিয়েছি পেয়ারা, এই ছবি দেখতে পাচ্ছ? পেয়ারা। মনে রাখতে হবে কিউকারবিটেসি ফ্যামিলির যত উদ্ভিদ আছে, অর্থাৎ কুমড়ো, শশা, সমস্ত রকমের কিউকারবিটস এবং পেয়ারা, এরা সবাই কিন্তু ইনফিরিয়র ওভারি, তাই তো। কুমড়ো ফুলের নিচের দিকে দেখো, এখানে এই যে এটা কুমড়ো ফুল, কুমড়ো ফুলের ওভারি কোথায়? একদম নিচে। তাহলে ইনফিরিয়র ওভারি। জবা, সর্ষে, ধুতুরা, টমেটো, এরা সুপিরিয়র। আর অর্ধ অধিগর্ভ কারা? গোলাপ, আপেল এবং পিচ। রিমেম্বারিং লেভেলের প্রশ্ন কিন্তু মাথায় রাখতে হবে। কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার না হয়, কোনটা অধিগর্ভ, কোনটা অধগর্ভ, কোনটা অর্ধ অধিগর্ভ, নাহলে কিন্তু আমরা উত্তর করতে পারবো না। পিচ ছাড়া আর কি হতে পারে? পিচ ছাড়া আর কি হতে পারে বলো? প্লাম, এক্স্যাক্টলি। আমরা প্লাম কেক খাই না? ক্রিসমাস কেক, কালো রঙের যে কেক গুলো হয়, প্লাম কেক, প্লাম থেকেই তৈরি হয়। পিচ, প্লাম, এগুলো প্রত্যেকটাই কিন্তু সেমি ইনফিরিয়র। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি জিমনোস্পার্মের সঙ্গে সম্পর্কিত নয়? কি কি অপশন? সিপ টিউব, ভেসেল, সঙ্গী কোষ, সিপ কোষ, ট্র্যাকিট, অ্যালবুমিনাস কোষ, সিপ টিউব, ট্র্যাকিট, অ্যালবুমিনাস কোষ, সিপ কোষ, ভেসেল, সঙ্গী কোষ। 4টে অপশন, 4টে অপশনই মনে হচ্ছে হবে। এমসিকিউ প্রশ্নে এটাই হলো মুশকিল। আমাকে যতক্ষণ না পর্যন্ত আমি ভালো করে না দেখবো, প্রশ্নগুলো ভালো করে না পড়বো, ততক্ষণ পর্যন্ত কিন্তু ধারণার উপরে ভিত্তি করে আনসার করবে না।
ভালো করে আগে আমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। মনে রাখতে হবে একমাত্র নিটাম। কেন নিটামের কথা বললাম? নিটাম হলো জিমনোস্পার্মের মধ্যে সব থেকে অ্যাডভান্স। নিটাম নিমন গাছ দেখে তুমি বুঝতেই পারবে না যে এটা বট গাছ নাকি একটা জিমনোস্পার্ম। এরা সব থেকে উন্নত। এই উদ্ভিদেই কেবলমাত্র কম্প্যানিয়ন সেল, সিভ সেল এইগুলো সমস্ত থাকে, কিন্তু বেসিক যে জিমনোস্পার্মে সেখানে কিন্তু কম্প্যানিয়ন সেল থাকে না, তার বদলে কি থাকে? অ্যালবুমিনাস কোষ। এই যে নিটামের ছবি দেওয়া আছে, তার সাথে উপরে আরো একটা উদ্ভিদের ছবি দেওয়া আছে, কি নাম? গিঙ্কো বাইলোবা। কোথায় গেলে দেখতে পাবে? দুটো জায়গায় গেলে দেখতে পাবে পশ্চিমবঙ্গের। এই গাছ একটা পাবে দার্জিলিং এর লয়েড বোটানিক্যাল গার্ডেনে, আরেকটা কোথায় পাবে? আরেকটা পাবে লামাহাট্টা পার্কে, ওখানেও একটা গিঙ্কো বাইলোবা গাছ রয়েছে। এই গাছগুলো ভেরি রেয়ার, একমাত্র চীনে সব থেকে বেশি পাওয়া যায়। অ্যান্ড লিভিং ফসিল, উৎপত্তির পর থেকে এরা নিজেদেরকে কোনো পরিবর্তন করেনি। তাহলে এই অ্যাডভান্স জিমনোস্পার্ম ছাড়া বাকি জিমনোস্পার্ম গুলোতে কিন্তু সিভ টিউব, ভেসেল এবং কম্প্যানিয়ন সেল এইগুলো কোনোটাই থাকে না। এক্সেপশনাল কেস মনে রাখতে হবে নিটাম, গিঙ্কো। গত পরশুদিন আমাদের ভারতীয়রা আমরা কিন্তু কোনো জায়গাতেই পিছিয়ে নেই। গত পরশুদিন আমি খবরের কাগজে পড়লাম, টাইমস অফ ইন্ডিয়াতে পড়লাম, আমাদের দেশের মহারাষ্ট্রের পুনের দুজন বিজ্ঞানী নতুন একটা আরশোলার প্রজাতি আবিষ্কার করেছেন। এতদিন পর্যন্ত এই আরশোলা আমাদের সবার নজরের বাইরে ছিল। আমাদের ভারতবর্ষে সাধারণত 294টা প্রজাতির আরশোলা পাওয়া যায়, তার মধ্যে বেশিরভাগই হলো পেরিপ্লানেটা আমেরিকান ককরোচ, যেগুলো সবই এক্সোটিক স্পিসিস, আর বাকি থাকলো ওরিয়েন্টাল ককরোচ, ব্লাটা। এছাড়াও যে অন্য ককরোচের অস্তিত্ব আছে এটা প্রমাণ করে দিলেন শবনম আনসারি এবং ডক্টর কেপি দীনেশ, জেডএসআই পুনে। এরা আবিষ্কার করলেন এই যে নিওলোবোপটেরা পেনিনসুলারিস বলে একটা নতুন আরশোলার প্রজাতি। তাহলে এটা জোরে হাততালি হয়ে যাক ইন্ডিয়ান সায়েন্টিস্টদের জন্য। আমরা বায়োডাইভার্সিটি লেভেলে একটা নতুন প্রাণীকে অ্যাড করে ফেললাম। তো এই প্রশ্নে সরি এই প্রশ্নে আরশোলার পৌষ্টিকতন্ত্রের একটা ছবি দেওয়া আছে এবং এখানে কতগুলো মার্ক করা আছে এবিসিডি। তোমাদের আইডেন্টিফাই করতে হবে যে ডাইজেস্টিভ সিস্টেমের কোনটা কি। একদম ইজি কোশ্চেন, তাই তো? ইজি তো? এই কোশ্চেনে ভাবতেই হবে না, ছবিটা যদি মাথায় থাকে সাথে সাথে আনসার। তাহলে এবিসিডি কি হবে বলো? প্রথমে কি হবে? এটা ইয়ে করে দিন তো। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ধন্যবাদ অমিত বাবু। তো এখানে বলো সব থেকে উপরেরটা কি? সব থেকে বড় জিনিসটা কি? কি করে এরা? যে কোনো ইনসেক্ট, যে কোনো পোকায় যখনই খাবার পায় কি করে এরা? ম্যাক্সিমাম অ্যামাউন্টের খাবারটাকে গিলে নিতে চেষ্টা করে। এটা যে কোনো প্রাণীরই ধর্ম, তাই তো? মানুষেরও ধর্ম তাই। হাতের সামনে যদি বিরিয়ানি থাকে তাহলে কি আর মনে হয় যে কতটা খাবো? খাবার পরে আফসোস হয় যে না অনেক বেশি খেয়ে ফেলবো। তাহলে এটা পৃথিবীর সমস্ত জীবেরই ধর্ম। তুমি বাঁদরকে বা খরগোশকে যখন খাবার দেবে তখন দেখবে সমানে ওরা খেয়ে যাবে। সব থেকে বড় প্রমাণ হলো ছাগল। ছাগলকে বট পাতা খাইয়ে তুমি ক্লান্ত করতে পারবে না, সারাদিন খাওয়া সারাদিন খাবে। সুতরাং এটা সমস্ত জীবেরই ধর্ম হলো, এটা অভিব্যক্তির দিক থেকে ধর্ম, যে কেননা যখনই কোনো ক্রাইসিসে আসবে তার আগে এরা চায় খাবারকে স্টোর করে নিতে। তো ককরোচও তাই করে। ক্রপ বলে একটা অর্গান আছে, সেই অর্গানের মধ্যে প্রথমেই এরা খাবারটাকে ঢুকিয়ে ফেলে। তাহলে প্রথমে এ কি হবে? ক্রপ। ক্রপের পরের অংশের নাম কি? গিজার্ড। এই গিজার্ড অংশে কি হয়? গিজার্ড অংশে, আচ্ছা তোমরা হয়তো দেখোনি, আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে ঠাকুমাদের না একটা
স্টোন ক্রাশিং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতেন, জাতি বলা হতো। সেখানে ডাল বা চাল দিয়ে ওই পাথরটাকে ঘোরাতে হতো এরম এরম করে। ঘোরালে কি হতো, গ্রাইন্ড হতো, গ্রাইন্ডিং মেশিন। এখন যেটা মিক্সার গ্রাইন্ডার তোমরা দেখো, এই জিনিসটা কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখিনি। আমাদের সময় দেখতাম ওই জাতি, ওই জাতিতে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙা হতো। তাহলে এই গিজার কিন্তু এই জাতির মতনই কাজ করে। যে সমস্ত শক্ত খাবার গুলো পোকামাকড়রা খায়, এই গিজার সেগুলোকে টুকরো টুকরো করে ফেলে। এই গিজার আর কোথায় থাকে গো? পোকা ছাড়া আর কাদের থাকে বলো? পাখিদের থাকে। পাখিদের তো দাঁত থাকে না, তাহলে এত শক্ত দানা চেবায় কি করে? কেউ চেবায় না। এই গিজারের মধ্যে বিভিন্ন রকমের প্লেট থাকে, এই প্লেটগুলোর মধ্যে সংঘর্ষের ফলে খাবারগুলো টুকরো টুকরো হয়ে যায়। তারপরে হেপাটিক সিকা। হেপাটিক সিকা উৎসেচক ক্ষরণ করে, স্যালাইভারি অ্যামাইলেজ, ম্যালপিগিয়ান টিবিউলস। ম্যালপিগিয়ান টিবিউলস রেজনে সাহায্য করে এবং পরিপাকেও সাহায্য করে। পরের প্রশ্নটা সেল বায়োলজি থেকে এবং একটা গুরুত্বপূর্ণ সেল অর্গানালি। কোন সেল অর্গানালি? গলগি অ্যাপারেটাস। গলগি অ্যাপারেটাসের দুটো ফেজ থাকে আমরা জানি, একটা সিস বা ফর্মিং ফেজ আর একটা ট্রান্স বা ম্যাচুরিং ফেজ। সিস ফেজ কোন দিকে থাকে গো? নিউক্লিয়াসের দিকে। আর ট্রান্স ফেজ কোন দিকে থাকে? টুয়ার্ডস দা প্লাজমা মেমব্রেন। এখানে প্রশ্ন কি আছে? নিচে দুটো বিবৃতি দেওয়া হলো। বিবৃতি এ, গলগি অ্যাপারেটাসের প্রধান কাজ হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বারা তৈরি পদার্থগুলোকে প্যাকেজ করা এবং সেগুলোকে কোষের অভ্যন্তরীণ লক্ষ্যবস্তুতে ও কোষের বাইরে পৌঁছে দেওয়া। গাল সিস্টেম মনে পড়ছে? জিআইআরএল নয় কিন্তু, জিইআরএল, তাই তো? গলগি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড লাইসোসোম। তাহলে এরা মেন কাজটাই হলো কিন্তু প্যাকেজিং এর কাজ, তাই তো? রাইবোসোম যে প্রোটিন তৈরি করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটাকে কম্পার্টমেন্টালাইজ করে, কোন জায়গায় কি কাজ হবে দায়িত্ব ভাগ করে দেয়। তারপরে গলগি বডি কি করে? ওই অ্যামাজনের ওয়্যার হাউসের মতো করে। তোমরা যখন কোনো জিনিসের অর্ডার দাও, অ্যামাজন কি করে? জিনিসগুলো সব একসাথে পাঠায়, বাল্ক। তারপরে ওয়্যার হাউস যেগুলো থাকে, ওই ওয়্যার হাউসের মধ্যে অ্যামাজনের যে কর্মচারীরা থাকেন, ওনারা কি করেন? কার কোনটা পার্সেল সেগুলোকে রেডি করেন। তো গলগি বস্তু কিন্তু সেই একই কাজই করে। কেউ জুতো অর্ডার দিয়েছে, তার জুতো প্যাকেজ হলো, কেউ বা ঘড়ি অর্ডার দিয়েছে, তার ঘড়িটা প্যাকেজ করলো। তাহলে প্যাকেজিং এর সময় বিভিন্ন রকমের প্রোটিনের প্যাকেজিং এর কাজ কিন্তু গলগি বস্তু করে। কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বারা তৈরি পদার্থ ধারণকারী ভেসিকেল গুলো গলগি অ্যাপারেটাসের সিস ফেজের সাথে একত্রীভূত হয় এবং সেগুলো পরিবর্তিত হয়ে গলগি অ্যাপারেটাসের ট্রান্স ফেজ থেকে নিশ্চিত হয়। এখন অ্যাসারশন ডিজাইনিং, এ সত্য আর মিথ্যা, এ মিথ্যা আর সত্য, এ আর উভয়ই সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। এ আর উভয়ই সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। কি মনে হচ্ছে? কি হবে মনে হচ্ছে বলো? মিথ্যে কথা কিছু আছে এর মধ্যে? মনে তো হচ্ছে না, তাই না? দেখে নি উত্তরটা কি, কারা ঠিক বললো? তাহলে সেলফ কনফিডেন্স তৈরি হয়ে গেছে। এই সেলফ কনফিডেন্সটাই কিন্তু দরকার। নিজের প্রতি নিজের যদি ভরসা না থাকে তাহলে কিন্তু বুক কাঁপবে, হাত কাঁপবে পরীক্ষার সময়। আগে নিজেকে নিজে জিজ্ঞাসা করো, আমি যেটা করছি সেটা ঠিক কিনা। 100% ঠিক, একদম ঠিক। তাহলে নিজের উপরে ভরসা কখনো হারাবে না। এখানে দেখো দুটো যে কাজ বলেছিল, এই দুটো কাজই কিন্তু একই। গলগি অ্যাপারেটাসের সিস ফেজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে মেটেরিয়াল গুলো সংগ্রহ করে, প্রোটিন গুলো, সেগুলোকে প্যাকেজিং করে এবং কোষের বাইরে বেরিয়ে যাচ্ছে কোন দিকটা? ট্রান্সফেজ। তাহলে ট্রান্সফেজের দিকে সাপ্লাই করে। তাহলে দুটোই ঠিক এবং এ বি এর সঠিক ব্যাখ্যা। এবার একটা গ্রাফ। ওই যে কেমিস্ট্রি স্যার বলছিলেন যে গ্রাফ কিন্তু কথা বলে, অবশ্যই গ্রাফ কথা বলে। গ্রাফ না কথা বললে কনসেপ্টই তৈরি হবে না। তাহলে এখানেও দেখো গ্রাফ দেওয়া রয়েছে। কি গ্রাফ? একদম সহজ। আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলো আলোচনা করছি, এই প্রশ্নগুলো বেশিরভাগই কিন্তু নিট পরীক্ষায় কোনো না কোনো বছর এসছে। কিছু প্রশ্ন আছে যেগুলো কনসেপচুয়াল কোশ্চেন, যেগুলো ওই ধারণার উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলোই যে এসছে তা নয়, এই প্রশ্নগুলোকে কিছুটা মডিফাইও করে নেওয়া হয়েছে। সুতরাং এই ধরনেরই প্রশ্ন আসে। তাহলে এই প্রশ্নগুলো এমন কিছু কঠিন নয়।
এখানে দেখো যে গ্রাফ চারটে দেওয়া রয়েছে, এই চারটে গ্রাফ কিন্তু একটা কথাই বলছে, উৎসেচকের কার্যকারিতার সাথে পিএইচ এর কি সম্পর্ক। উত্তর আসলে খুব ভালো বোঝা যাচ্ছে না এখানে। এই যে অপশন গুলো, এখানে দেখো পিএইচ আছে, এটা উৎসেচকের কার্যকারিতা, এখানে উৎসেচকের কার্যকারিতা, এখানে পিএইচ, এখানে পিএইচ উৎসেচকের কার্যকারিতা, নিচেরটা উৎসেচকের কার্যকারিতা পিএইচ। তাহলে রিলেশনশিপ বিটুইন ফাংশন অফ এনজাইম, ভেলোসিটি অফ এনজাইম এন্ড পিএইচ, রিলেশনশিপ ওকে। এক্স অ্যাক্সিসে কি থাকবে? এক্স অ্যাক্সিসে বলো পিএইচ, ওয়াই অ্যাক্সিসে কি থাকবে? ভেলোসিটি অফ এনজাইম। আর গ্রাফ কেমন হবে? একটা সিনেমার কথা মনে পড়ে গেল, তোমরা দেখেছো কিনা জানি না, তবে রিকমেন্ড করবো দেখো, কুংফু হাসেল। দেখেছো? একদম জানি আমি, অনেকেই দেখেছো। তো কুংফু হাসেলে শেরনি কি দাহার বলে এক ধরনের কুংফু স্টাইল ছিল, এটাতে কি করে ভয়েসটাকে অ্যাম্পলিফাই করা হয়। তো সবকিছুর মধ্যেই কুংফু রয়েছে, সবকিছুর মধ্যেই শরীরের কার্যকারিতা রয়েছে। তো এখানে দেখো এই যে ঘন্টা আর এই কুংফু হাসেল, তাহলে ঘন্টাকৃতি লেখচিত্র, এটা যেন মাথায় থাকে। পিএইচ এর সাথে উৎসেচকের কার্যকারিতার সম্পর্ক সবসময় ঘন্টার মতো লেখচিত্র তৈরি হয়। ভেরি গুড। এই প্রশ্নটা সালোক সংশ্লেষ থেকে এসছে। কি বলেছে দেখো, এখানে ফুলের মালা দেখতে পাচ্ছ, গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার দেখতে পাচ্ছ। এই গার্ল্যান্ডটা কি বলা হয় জানো? এই যে এই গার্ল্যান্ডটা দেখতে পাচ্ছ কখন দেওয়া হয়? টায়ারের মতো। সিনেমাতে দেখেছি আমরা, বা বাস্তবেও দেখেছি, যখন মানুষ মারা যান তখন এই টায়ারের মতো মালা দেওয়া হয়, তাই তো? আর নর্মালি কিন্তু টায়ারের মতো মালা দেওয়া হয়, এমনি মালা দেওয়া হয়। কিন্তু মানুষ যখন মারা যান তখনই তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা এই টায়ারের মতো মালাটা, এই মালাটার জার্মান নাম হলো ক্রাঞ্চ। জার্মান ভাষাতে এই মালাটার নাম হলো ক্রাঞ্চ। সুতরাং কোশ্চেনটা ক্রাঞ্চ অ্যানাটমি, অর্থাৎ C4 উদ্ভিদের সালোক সংশ্লেষের কথা বলা হয়েছে। কি বলেছে দেখো, নিচে দুটো বিবৃতি দেওয়া হলো। C4 উদ্ভিদের প্রাথমিক CO2 গ্রাহক হলো ফসফোএনল পাইরুভেট, যাকে আমরা বলি পেপ, পিইপি, ফসফোএনল পাইরুভেট, এবং এটি মেসোফিল কোষে পাওয়া যায়। বিবৃতি 2, C4 উদ্ভিদের মেসোফিল কোষে রুবিস্কো এনজাইম থাকে না। রুবিস্কো হলো পৃথিবীর সবথেকে অ্যাবান্ডান্ট এনজাইম। The most abundant enzyme in the world is রুবিস্কো। Why? কারণ পৃথিবীতে বেশিরভাগই তো উদ্ভিদ, তাই না? আর সালোক সংশ্লেষ তো করে এই উদ্ভিদ, সালোক সংশ্লেষ ছাড়া উদ্ভিদ বাঁচবে? বাঁচবে না। তাহলে সবুজ উদ্ভিদ, তাহলে যত সবুজ উদ্ভিদ রয়েছে প্রত্যেকের মধ্যে কি আছে? রুবিস্কো আছে। So that's why রুবিস্কো is the most abundant enzyme in the world. রুবিস্কোর দু রকমেরই কার্যকারিতা আছে, এই কারণেই নাম রুবিস্কো। আমরা জানি কার্বক্সিলেজ as well as অক্সিজেনেজ। কিন্তু C4 উদ্ভিদে রুবিস্কোর কি কোনো ফাংশন আছে? কার আছে? একদম পেপ কার্বক্সিলেজ বা পেপকেজ, তাই তো? তাহলে এখানটা অপশনটা দেখেই মনে হচ্ছে কিছু না কিছু গড়বড় তো আছে, তাই না? তাহলে প্রাইমারি কার্বন ডাই অক্সাইড অ্যাকসেপ্টার C4 উদ্ভিদের কে? ফসফোএনল পাইরুভেট। কোথায় থাকে? মেসোফিল কোষে থাকে তো? অবশ্যই থাকে, কারণ বান্ডিল কোষ তো মেসোফিল কোষের মধ্যেই থাকে। তাহলে ক্রাঞ্চ অ্যানাটমি ইজ অলসো देयर ইন দ্য মেসোফিল টিস্যু। তাহলে বিবৃতি সঠিক। কিন্তু সেকেন্ড বিবৃতি, C4 উদ্ভিদের মেসোফিল কোষে রুবিস্কো থাকে না, তাহলে বিবৃতি 2 ভুল। ক্লিয়ার? কোনো কনফিউশন? আশা করি বুঝতে পেরেছো, একদম সোজা। পরের প্রশ্ন রেসপিরেশন থেকে। কি প্রশ্ন? পিটার মিচেলের কেমিওস্মোসিস। এখানে দেখো রোটর পাম্প ঘুরছে তো? এই রোটর পাম্পকে কি বলে? F0 F1। এটা আসলে কি? এটা এক রকমের উৎসেচক, তাই তো? প্রোটিন দিয়ে তৈরি, এর নাম হলো এটিপি সিনথেস। এটিপি কখন তৈরি করে? যখন প্রোটন গ্রেডিয়েন্ট
তৈরি হয়। গ্রেডিয়েন্ট কাকে বলে? ঘনত্বের নতিমাত্রা। ঘনত্বের নতিমাত্রা কেন তৈরি হয়? হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের কম বেশি উপরে নির্ভর করে। হাইড্রোজেন আয়ন ছাড়া আর কোন ধরনের আয়নের কনসেন্ট্রেশন আমাদের শরীরের মধ্যে দেখা যায় বা জীবকোষে দেখা যায় বলো? আর দুটো আয়ন বলো বলো। প্রত্যেক দুটো করে সোডিয়াম, তিনটে করে পটাশিয়াম। এক্স্যাক্টলি। তাহলে সোডিয়াম, পটাশিয়াম, প্রোটন অর্থাৎ হাইড্রোজেন, হাইড্রোজেন আয়ন, এবং আরো একটা গুরুত্বপূর্ণ আয়ন রয়েছে যা আমাদের শরীরের বিভিন্ন রকমের ফিজিওলজিক্যাল প্রসেস সেগুলোকে কন্ট্রোল করে, তার নাম হলো ক্যালসিয়াম। তাই তো? তাহলে এই চারটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন এন্ড ক্যালসিয়াম। তাহলে ঘনত্বের নতিমাত্রা বলতে বুঝবো আমরা এই চার রকমের আয়নেরই কিন্তু কম বেশি। কোন দিকে? বাইরে, ভেতরে। কোষের বাইরে এবং ভেতরে এই যে ঘনত্বের পার্থক্য তৈরি হয়, এই ঘনত্বের পার্থক্য না তৈরি হলে কিন্তু কোনো ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়া ঘটবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। এক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছ তোমরা রোটর, F0 and F1 পার্টিকেল, এই রোটর সবসময় ঘুরতে থাকে। এই ঘোরার কারণই হলো এর মধ্যে দিয়ে হাইড্রোজেন আয়ন বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে যেতে থাকে, অর্থাৎ ঘনত্বের নতিমাত্রা তৈরি হয়। প্রশ্নটা কি বলেছে? কেমি অসমোসিসের জন্য নিম্নলিখিত কোন সমন্বয়টি প্রয়োজন? তাহলে এই যে হাইড্রোজেন আয়নের ঘনত্বের নতিমাত্রা তৈরি হচ্ছে এবং তার জন্য যে এটিপি তৈরি হচ্ছে, এটাই হলো প্রধান বিচার্য বস্তু কেমি অসমোসিসের ক্ষেত্রে। এটাকে কেমিক্যাল অসমোসিস বা কেমি অসমোসিস বলা হয়। প্রোটন পাম্প, ইলেকট্রন গ্রেডিয়েন্ট, এনএডিপি সিনথেস। আবরণী পর্দা, প্রোটন পাম্প, প্রোটন গ্রেডিয়েন্ট, এটিপি সিনথেস। আবরণী পর্দা, প্রোটন পাম্প, প্রোটন গ্রেডিয়েন্ট, এনএডিপি সিনথেস। প্রোটন পাম্প, ইলেকট্রন গ্রেডিয়েন্ট, এটিপি সিনথেস। ফিশি মনে হচ্ছে কোনটা? দুটো অপশন ফিশি, তাই না? এনএডিপি সিনথেসের কোনো গল্প নেই এখানে, আছে? তাহলে দেখো এমসিকিউ প্রশ্ন চারটে অপশনই মনে হয় কাছাকাছি। তাহলে এখানে দুটো বাদ চলে গেছে তোমার, প্রথমে দেখেই তুমি বাদ দিয়ে দিয়েছো দুটো। এনএডিপি সিনথেসের ভূমিকা নেই, তাহলে পড়ে রইলো দুটো। কি কি পড়ে আছে? আবরণী পর্দা, প্রোটন পাম্প, প্রোটন গ্রেডিয়েন্ট, এটিপি সিনথেস। প্রোটন পাম্প, ইলেকট্রন গ্রেডিয়েন্ট, এটিপি সিনথেস। কোনটা হবে বলো? মেমব্রেন ছাড়া হবে কেমি অসমোসিস? আরে কোন দিক দিয়ে পাঠাবো আমি? প্রোটন যে যাবে, যাওয়ার তো জায়গায় দরজা তো থাকতেই হবে। দরজা ছাড়া ভূমিকা কি? এই হলের মধ্যে যদি কোনো দরজা না থাকতো তাহলে তোমরা ঢুকতেই বা কোন দিক দিয়ে, বেরোতেই বা কোন দিক? তাহলে দরজা লাগবে, মেমব্রেন অবশ্যই প্রয়োজন। তাহলে মেমব্রেন ছাড়া কেমি অসমোসিস হবে না, বাকি সবগুলো তো লাগবেই, তাই তো? এটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন, ভালো করে দেখবে। এখানে চারটে এনজাইম কমপ্লেক্সের কথা দেওয়া হয়েছে। এই চারটে এনজাইম কমপ্লেক্স কি কাজে সাহায্য করে? ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এদেরও আসল উদ্দেশ্য কি? কি তৈরি করা? বিজারিত এনএডিপি তৈরি করা, এছাড়া কিছু কোএনজাইম তৈরি করা, যেমন এফএডি, এনএডি, এছাড়া জল তৈরি করা। এই তিনটে কাজ প্রান্তিক শ্বসনে হয়। এই চারটে এনজাইম কি কাজ করে? এদের ওরিয়েন্টেশন কি? কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4। এই ধরনের প্রশ্ন কিন্তু একটা এক্সপেক্ট করা যেতে পারে। এটা একটু ক্রিটিক্যাল থিঙ্কিং, কিন্তু আমরা যদি একটু সহজ করে ভেবে নিই তাহলে প্রশ্নের উত্তর করতে পারবো। বল বল, কি করে বুঝলি? দেখ এখানে ছবিটা, বস আমি বুঝতে পেরেছি তুই কি বলতে চাইছিস। দেখে বললি না এটা দেখে বললি? ভেরি গুড, ভেরি গুড। এখন দেখ একটা জিনিস খেয়াল কর, এখানে ছবিটা এতটা স্পষ্ট আসছে না স্ক্রিনটার জন্য, তবে তোরা নিশ্চয়ই স্লাইডটা পেয়ে যাবি। স্লাইডটা পেলে আরো ক্লিয়ার হয়ে যাবে তোদের কাছে। সেখানে দেখবি আমি যে ছবিটা দিয়েছি, এই চারটে ছবিতেই, চারটে ছবির মধ্যে দেখ চারটে কমপ্লেক্স দেওয়া আছে, কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4, আর বাকি থাকলো এখানে এটিপি সিনথেস। এই চারটে কমপ্লেক্সের মধ্যে এই পাঁচটা জায়গাতেই কিন্তু দেখ অ্যারো সাইন দেওয়া আছে, একটাতে নেই। কেন নেই? ওখানে প্রোটন পাম্পে এর কোনো ভূমিকা নেই, তাই তো? তাহলে এটাকে আগে আইডেন্টিফাই করে ফেল। এটা তাহলে কি হতে পারে? আমি পরেরটাতে যাচ্ছি, এটা খুব ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে না। এই দেখ এই ছবিটা একটু ক্লিয়ার আছে। কমপ্লেক্স 1
NADH dehydrogenase, complex 4 succinate dehydrogenase, এই যে complex 4, complex 2 cytochrome BC1, এই যে cytochrome BC1 এর কিন্তু কোনো প্রোটন পাম্পিং টেন্ডেন্সি নেই, আর কমপ্লেক্স 4 হলো সাইটোক্রোম সি অক্সিডেজ। তাহলে পরিষ্কার পরপর বোঝানো হচ্ছে কোন কমপ্লেক্সটা কোন কাজ করে। ক্লিয়ার হয়েছে? তাহলে প্রত্যেকটা কমপ্লেক্সের কাজগুলো আমি দেখব, আর ছবি থাকলে ছবির মধ্যেই তোদের হিন্টস থাকবে, আমাকে ছবিটা ভালো করে দেখতে হবে। ডায়াগ্রাম আমি কিন্তু ভালো করে দেখব প্রত্যেকটা, আমরা যখন প্র্যাকটিস করব, আমরা যখন পেপার সলভ করব, ছবি না দেখে কিন্তু তাড়াহুড়ো করব না, ছবিটাকে ভালো করে দেখে নেব, ছবির মধ্যেই কিন্তু হিন্টস লুকিয়ে থাকে। একটু ভাবলেই ভীষণ ইন্টারেস্টিং এবং ভীষণ কালারফুল। তোরা, আমি জানি তোদের মধ্যে সেই পোটেনশিয়ালিটি আছে, এখান থেকে যাওয়ার পরে অনেকেই, তোরা পরীক্ষা দেওয়ার পরে অনেকেই কোয়ালিফাই করতে পারবে, সেই পোটেনশিয়ালিটি আই ক্যান সি ইন ইউর আইজ। বল চেষ্টা কর না। আর কি কি অপশন আছে দেখ। এবিএ তো স্ট্রেস হরমোন, তাই তো, অ্যাবসিসিক অ্যাসিড, তাহলে স্ট্রেস, এখানে স্ট্রেসের কোনো ব্যাপার নেই, তাহলে ওটা প্রথমেই বাদ চলে গেল। পড়ে থাকলো কি? জিব্বারেলিন, ইথিলিন, সাইটোকাইনিন। জিব্বারেলিনের মেন ফাংশন কি? বল। জিব্বারেলিন সিড ডরম্যান্সিতে ব্রেক করতে হেল্প করে। আর একটা কাজ কি আছে জিব্বারেলিনের জানিস? বোল্টিং তো করেই, আমি কমন কাজ বলছি না, ফ্রুট সেটেও হেল্প করে। ফ্রুট সেট মানে কি বলতো? ফলের আকার বাড়াতেও জিব্বারেলিন কাজ করে। এই কারণে ফলের চাষিরা না জিব্বারেলিন স্প্রে করে ফলের আকার বাড়ানোর জন্য। কিন্তু এখানে প্রশ্নটা কি দিয়েছে? প্রশ্নটা বলেছে কিউকারবিটেসিন। এখন বাজারে, আমরা আগেকার দিনে বাজারে দেখতাম এই ছোট ছোট শশা, এবং গিট শশা বিক্রি হতো। এখন বাজারে ঢেলে শশা বিক্রি হয় সারা বছর। আগে তো শীতকালে শশা পাওয়াই যেত না, কেবলমাত্র গ্রীষ্মকালে শশা তরমুজ পাওয়া যেত। এখন দেখবি এই কিউকারবিটস গুলো সারা বছর অ্যাভেলেবেল। তাহলে এত ফলন আসছে কোথা থেকে? সব থেকে বড় টুইস্টটা দেবো, এটা মাথায় রাখতে হবে। ইথিলিন কেবল ফল পাকায় না, ইথিলিন কি করে জানিস? অক্সিন এবং সাইটোকাইনিনকে ডিমিনিশ করে দেয়। ইথিলিন যখন রেগে যায় তখন অক্সিন আর সাইটোকাইনিনকে কাজই করতে দেয় না। অক্সিন কি কাজ করে? সেক্স ডিটারমিনেশনে হেল্প করে। প্ল্যান্টের মেল, আর আমি প্রথমেই বলছি কিউকারবিটেসি। কেন কিউকারবিটেসি বলা হয়েছে বলতো? প্রশ্নটা তো অন্য উদ্ভিদও দিতে পারতো, কেন বলতো? শশা তরমুজ দেওয়া হয়েছে, ভালো করে চিন্তা কর। এরা কি ধরনের উদ্ভিদ? এরা ভিন্নবাসী, তাই না? মেল আর ফিমেল ফ্লাওয়ার আলাদা আলাদা গাছে হয়, এইটা মাথায় রাখতে হবে, এই কারণেই দিয়েছে প্রশ্ন। অক্সিন কি করে? সেক্স ডিটারমিনেশনে হেল্প করে, কে মেল হবে কে ফিমেল হবে, এটা অক্সিন ঠিক করে দেয়। আর ইথিলিন কি করে? অক্সিনের কাজটা বন্ধ করে দেয়। অক্সিনকে ঠিক করতে দেয় না কে মেল হবে ফিমেল হবে, ইথিলিন নিজেই ফিমেল ফ্লাওয়ারের সংখ্যা বাড়িয়ে দেয়। তাহলে স্ত্রী ফুলের সংখ্যা বাড়িয়ে দিলে কি হবে? ফল উৎপাদন অনেক বেশি হবে। বুঝেছিস? তাহলে সব থেকে বড় টুইস্টিং কোশ্চেন এটা। সবাই ভাববে উত্তর হবে জিব্বারেলিন, কারণ জিব্বারেলিন ফ্রুটস থেকে হেল্প করে, কিন্তু উত্তর জিব্বারেলিন নয়। মনে থাকবে? শিখে গেলি তো? তাহলে উত্তর ইথিলিন। এরা স্ত্রী ফুল এবং ফলের সংখ্যা বাড়ায়, যদিও ফলের আকার বাড়ানোর জন্য জিব্বারেলিনের ব্যবহার আছে। পরের প্রশ্নটা হিউম্যান ফিজিওলজি থেকে। অ্যালভিওলায় ব্যাপনের স্থান, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপ, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইড কি কি? 95, 40, 159, 0.3, 104, 40, 40 এবং 45। বল। কিছু কিছু জিনিস ভাই মুখস্থ করতে হয়, কিছু করার নয়। ফিজিক্স কেমিস্ট্রি আর বায়ো বা ম্যাথের মধ্যে এটাই একটা তফাৎ। বায়োতে কিছু কিছু জিনিস আমাকে মাথায় রেখে দিতে হবে, হেল্পলেস আমরা। জিনিস তো অবশ্যই বুঝতে হবে, কিন্তু কিছু কিছু জিনিসের ফিক্স, এটার পরিবর্তন হয় না। পরিবর্তন কোন ক্ষেত্রে হয়? ডিজিজ কন্ডিশনে, কেবলমাত্র রোগগ্রস্ত অবস্থাতে কিন্তু এর পরিবর্তন হয়, তাছাড়া কিন্তু 104-এর কোনো পরিবর্তন নেই। বুঝে গেছিস? ভেরি গুড।
তাহলে 104 আর 40 পার্শিয়াল প্রেসার, অক্সিজেনের 104, কার্বন ডাই অক্সাইডের 40। এবার দিল কা মামলা, সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের শরীরের হার্ট। যতক্ষণ কাজ করছে আমরা সবাই বসে আছি, আনন্দ করছি, হাততালি দিচ্ছি, মজা নিচ্ছি, কিন্তু যখনই বন্ধ হয়ে যাবে। সুতরাং এখান থেকে দেখ প্রশ্নটা কি দিয়েছে, খুব ইজি প্রশ্ন। স্পেশাল জাংশনাল টিস্যু অফ হার্ট, এটা নিট পরীক্ষাতে গত বছরই এসেছে, খুব ইজি। হৃদপিণ্ডের মধ্যে দিয়ে অ্যাকশন পোটেনশিয়াল পরিবহনের পথের পর্যায়গুলো নিচে দেওয়া হলো, তোকে আইডেন্টিফাই করতে হবে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট পাথওয়ে। এবি বান্ডিল, পারকিনসি ফাইবার, এবি নোড, বান্ডিল ব্রাঞ্চ, এসএ নোড। পেসমেকার কোনটা রে? কোন দিকে থাকে? কোন দিকে থাকে? হার্ট কি দেখছিস? আমাকে দেখ, তোরা সবাই দেখছিস আমার হার্টটা দেখ। বুঝতে পেরেছিস আমি কি বলতে চাইলাম? নিজের বাঁ দিক সবসময় ডান দিক হয়, এই কনসেপ্টটা যেন সারা জীবন কোনোদিন ভুল না হয়। ডাক্তার হয়ে গেলি, ডান দিকে সিপিআর দিচ্ছিস, তাহলে তো হয়ে গেল রোগী, বুঝে গেছিস? সুতরাং এটা আমার মাথায় রাখতে হবে যে ডান দিকে, তাহলে পেসমেকার মানে অরিজিনাল পেসমেকার কাকে বলে? এসএএন। এর পরের স্লাইডটা দেখায়, মজা আছে, যদি চলে, আমি জানি না চলবে কি। বলতে হবে আর উত্তর। তাহলে পেস তৈরি হচ্ছে কোথা থেকে? এসএ নোড থেকে পেস তৈরি হচ্ছে। এই পেস যাচ্ছে কোথায়? এভি নোডে যাচ্ছে। এভি নোড কিন্তু রিজার্ভ পেসমেকার। যখন এসএ নোড কাজ করা বন্ধ করে দেয়, আমাদের স্বাভাবিক হার্টবিট কত? 72 পার মিনিট। যখনই এটা 40 এর নিচে চলে যায়, যখনই এটা 40 এর নিচে চলে যায়, তখনই কিন্তু ইমিডিয়েট ইমপ্ল্যান্টেশন অফ পেসমেকার। ডাক্তার একদম সাথে সাথে পেসমেকার বসায়, কারণ বুঝে নিতে হবে এসে এন খারাপ হয়ে গেছে। তাহলে 40 লোক বেঁচে আছে, কিন্তু এই 40এও কিন্তু লোক বেঁচে আছে। তাহলে এই কাজ কে করছে? হার্ট কিন্তু তখনও বন্ধ হয়নি, এই কাজ করছে রিজার্ভ পেসমেকার। এও কিন্তু পেস তৈরি করছে, কিন্তু এর ইলেকট্রিক্যাল কন্ডাক্ট, ইলেকট্রিক্যাল অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করার ক্ষমতা এসএএন এর চেয়ে একটু কম। এই কারণে রোগী বেঁচে আছে, বাট হার্ট ইজ স্টিল গোয়িং অন, পেস তখনও তৈরি হচ্ছে। তাহলে এরপরে এভিএন, এভিএন এর পরে বান্ডিল অফ হিস। বান্ডিল অফ হিস আমরা জানি হার্টের মধ্যেখানে যে সেপ্টাম আছে, এই সেপ্টামের মধ্যে দিয়ে এরা তড়িৎ পরিবহন করে, ইলেকট্রিক্যাল কন্ডাক্ট করে, এবং সবশেষে পারকিনজি ফাইবার গোটা নিলয় জুড়ে ইলেকট্রিক্যাল ইম্পালস ছড়িয়ে দেয়। ক্লিয়ার হয়ে গেল? তাহলে পরপর সজ্জাক্রম। অর্ধেক তো ডাক্তার হয়ে বসেই গেছিস, দেখতে পাচ্ছেন। এবার আর একটা কোশ্চেন, সময় আছে স্যার? একটু বলবেন আমাকে। 3:30? ওকে, আমরা কতগুলো স্লাইডে এলাম? আমরা কতগুলো বললাম? 15টা হবে। অনেকগুলো প্রশ্নের উত্তর করলাম, ঠিক আছে। আমি চেষ্টা করছি আরো কিছু ক্রিটিক্যাল কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসা। তাহলে প্রথম প্রশ্নগুলো সহজ ছিল, আস্তে আস্তে দেখো একটু ক্রিটিক্যাল জায়গায় আমরা এগিয়ে আসছি। এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো মানব নেফ্রনের কোন অংশটি জলের জন্য অবৈধ? কি কি অপশন রয়েছে? প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, ডিস্টাল কনভলিউটেড টিবিউল, হেনলির লুপের ঊর্ধ্বগামী বাহু অ্যাসেন্ডিং লুপ, আর ডিসেন্ডিং লুপ। এই চারটের মধ্যে কোনটাতে জল রিঅ্যাবজর্পশন হয় না, এটাই জানতে চেয়েছে। এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমার মাথায় রাখতে হবে কোনটা? অ্যাকুয়াপোরিন চ্যানেল। জল পরিবহনে সাহায্য করে কে? অ্যাকুয়াপোরিন। অ্যাকুয়াপোরিন ইজ আ ট্রান্সমেমব্রেন প্রোটিন, তাই তো? প্লাজমা মেমব্রেনে বিভিন্ন ধরনের ক্যারিয়ার প্রোটিন থাকে, যে ক্যারিয়ার প্রোটিন গুলোকে আমরা জানি ট্রান্সমেমব্রেন প্রোটিনস। এরা কি করে? এরা বিভিন্ন ধরনের সলিউটকে কোষের ভেতরে বা বাইরে পরিবহনে সাহায্য করে, এবং এই প্রত্যেকটাই হলো ফ্যাসিলিটেটেড ডিফিউশন, তাই তো? সহায়ককারী ব্যাপন, যেহেতু সাহায্য নিচ্ছে। সুতরাং একমাত্র জল হলো পোলার মলিকিউল, তাই তো? ওয়াটার ইজ আ
পোলার মলিকিউল বিকজ ইট হ্যাজ আ ডেফিনিট ডাইপোল মোমেন্ট। তাহলে জলের যেহেতু পার্শিয়াল পজিটিভ এবং নেগেটিভ চার্জ দুটোই থাকে, এই কারণে জল কিন্তু সরাসরি সহায়ক পদ্ধতিতে ব্যাপন হতে পারে না। এর জন্য প্রয়োজন হয় স্পেশাল এক ধরনের ট্রান্সমেমব্রেন প্রোটিন। এই প্রোটিনের নাম হলো অ্যাকুয়াপোরিন চ্যানেল। আমাদের মনে রাখতে হবে হেনরির লুপ হলো প্রধান জায়গা যেখানে জলের অ্যাবজর্পশন হয়। হেনরির লুপে হয় আর ডিস্টাল কনভলিউটেড টিউবুলে হয়, কিন্তু হেনরির লুপের সব জায়গায় হয় না। অ্যাসেন্ডিং লুপে কোনো অ্যাকুয়াপোরিন চ্যানেল হেনরির লুপে থাকে না, এই কারণে অ্যাসেন্ডিং লুপ থেকে কিন্তু ওয়াটারের অ্যাবজর্পশন হয় না। তাহলে বাকি সব জায়গাতে হতে পারে এক্সেপ্ট অ্যাসেন্ডিং লুপ অফ হেনরি বিকজ অ্যাকুয়াপোরিনস আর অ্যাবসেন্ট ইন देम। দেখে নিই উত্তরটা আমরা। তাহলে উত্তর তাই বলছে অ্যাসেন্ডিং লুপ অফ হেনরি বিকজ অ্যাকুয়াপোরিন চ্যানেলস আর অ্যাবসেন্ট। তাহলে হেনরির লুপের ঊর্ধ্বগামী বাহু জলের জন্য অবৈধ। নেফ্রনের এই অংশ সোডিয়াম এবং ক্লোরাইড আয়নগুলো সক্রিয়ভাবে পরিশ্রুত তরল থেকে পার্শ্ববর্তী আন্তঃকোষীয় তরলে পরিবাহিত হয়, কিন্তু অ্যাকুয়াপোরিন চ্যানেলের অভাবে জল পুনঃশোষণ করতে পারে না। তাহলে এটা উচ্চ অভিস্রমণিক নতিমাত্রা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি করতে হেল্প করে এবং কিডনির স্বাভাবিক যে কার্য পদ্ধতি সেটাতেও হেল্প করে, কিন্তু ওয়াটারের রিঅ্যাবজর্পশনে এর কোনো ভূমিকা নেই। তাহলে দেখো আমরা পরপর যাচ্ছি। সার্কুলেটরি ফিজিওলজি পড়লাম, এক্সক্রিটরি ফিজিওলজি পড়লাম, এবার আমরা নার্ভাল ফিজিওলজি। নার্ভাল ফিজিওলজি থেকে একদম সহজ প্রশ্ন, সাইন্যাপস সম্পর্কিত ভুল বিবৃতিটি নির্বাচন করো। বৈদ্যুতিক সাইন্যাপসের মাধ্যমে বৈদ্যুতিক প্রবাহ সরাসরি একটা নিউরন থেকে অন্য নিউরনে প্রবাহিত হতে পারে, ইলেকট্রিক্যাল সাইন্যাপস। রাসায়নিক সাইন্যাপসে নিউরোট্রান্সমিটার ব্যবহার করে। একটি রাসায়নিক সাইন্যাপসের মাধ্যমে আবেগ সঞ্চালন সর্বদা একটি বৈদ্যুতিক সাইন্যাপসের মাধ্যমে সঞ্চালনের চেয়ে দ্রুততর হয়। একটি বৈদ্যুতিক সাইন্যাপসে প্রি সাইন্যাপটিক এবং পোস্ট সাইন্যাপটিক নিউরনের আবরণী পর্দাগুলো খুব কাছাকাছি থাকে। এর মধ্যে প্রথমেই বাদ চলে যাবে কোনটা রে? কোনটা বাদ যাবে? সবগুলো ঠিক মনে হচ্ছে? সবগুলো কিন্তু ঠিক নয়। কেমিক্যাল সাইন্যাপস তাড়াতাড়ি খবর পাঠায় না ইলেকট্রিক্যাল সাইন্যাপস? কে পাঠায় বল? অবশ্যই কেমিক্যাল। নিউরোট্রান্সমিটার অবশ্যই তাড়াতাড়ি পাঠায় খবর, তাই তো? এবং মাইলিনেটেড নার্ভ যদি হয়, আমি ছবি দিয়েছি পাশে দেখ, মেডুলেটেড নার্ভ ফাইবার। মেডুলেটেড নার্ভ ফাইবার আরো তাড়াতাড়ি যায়, তাই তো? সল্টারনারি কন্ডাকশন। তাহলে দেখ, ইম্পালস ট্রান্সমিশন থ্রু ইলেকট্রিক্যাল সাইন্যাপস। তাহলে এখানে পরিষ্কার বলা হয়েছে বৈদ্যুতিক সাইন্যাপসের মাধ্যমে আবেগ সঞ্চালন সর্বদা রাসায়নিক সঞ্চালনের চেয়ে সবসময় তাড়াতাড়ি হয়, কেননা রাসায়নিক সাইন্যাপস সঞ্চালনের জন্য রাসায়নিক পদার্থ ব্যবহার করে যা নিউরোট্রান্সমিটার। আর বৈদ্যুতিক সাইন্যাপসের ক্ষেত্রে প্রি সাইন্যাপটিক এবং পোস্ট সাইন্যাপটিক নিউরনের ঝিল্লিগুলো কাছাকাছি থাকে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এর পরের প্রশ্নটাও খুব সহজ। ডায়াবেটিস রোগীদের ইনসুলিন কেন ইনজেকশন দেওয়া হয়? আমরা দেখবি বাবা মাদের অনেকেরই থাইরয়েডের সমস্যা আছে, সকালবেলা ঘুম থেকে উঠেই থাইরয়েডের ওষুধ খান না? অনেকেরই আছে। থাইরোনম ট্যাবলেট পাওয়া যায়, ছোট ছোট ডালের দানার মতো ট্যাবলেট হয়, একটা করে জল দিয়ে খালি পেটে খেয়ে নিতে হয়। তাহলে ওটাও হরমোন, ওটা আমরা মুখ দিয়ে খাচ্ছি, কিন্তু ইনসুলিন খাচ্ছি না কেন? এনি আইডিয়া? প্রোটিন, একদম। ইনসুলিন আমরা জানি প্রাইমারি স্ট্রাকচার, সেই ক্লাস 9 থেকে পড়ে আসছি, প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার, তাই তো? তাহলে মুখ দিয়ে খেলে কি হবে? আমাদের পাকস্থলীতে পেপসিন বসে আছে হাঁ করে, যেই এই যে বিরিয়ানি খেলি, এই চিকেন কিন্তু এতক্ষণ প্রায় হজমের দিকে, তাই তো? তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্ধেক এনজাইম গুলোকে অ্যাক্টিভ করে দিয়েছে আর বাকিরা কাজ করতে শুরু করে দিয়েছে। তাহলে ইনসুলিনও তাই, আমরা যদি মুখে দিয়ে খাই তাহলে কি হবে? ওটা হজম হয়ে যাবে, আর কাজে লাগবে না। এই কারণে ওটাকে ইন্ট্রাডার্মাল ইনজেকশন দেওয়া হয়, চামড়ার নিচে দেওয়া হয়। একদম ইজি কোশ্চেন। নিচে দুটো বিবৃতি দেওয়া হয়েছে। কি কি? ট্যাপেটামের কোষগুলোতে ঘন সাইটোপ্লাজম থাকে এবং সাধারণত একাধিক নিউক্লিয়াস থাকে।
ট্যাপেটামে একাধিক নিউক্লিয়াসের উপস্থিতি বিকাশমান মাইক্রোস্পোর মাতৃকোষগুলোকে পুষ্টি প্রদানের কার্যকারিতা বাড়িয়ে তোলে। এবার সঠিক উত্তর বেছে নাও। তাহলে ট্যাপেটামের কোষগুলো নিউট্রিটিভ টিস্যু তো, তাহলে যেহেতু পুষ্টি সরবরাহ করে এই কারণে এদেরকে মেটাবলিক্যালি অ্যাক্টিভ হতে হবে। তাহলে মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেল মানেই তার মধ্যে ঘন সাইটোপ্লাজম থাকবে। কোষ দেখেই আমাকে বুঝতে হবে মেটাবলিক্যালি অ্যাক্টিভ কিনা। তাহলে নিউক্লিয়াস, প্রমিনেন্ট নিউক্লিয়াস এন্ড সাইটোপ্লাজম, এই দুটো থাকলেই আমরা বুঝে যাব যে মেটাবলিক্যালি অ্যাক্টিভ। তাহলে কি মনে হচ্ছে? দুটো উত্তরই সঠিক। তাহলে ট্যাপেটাল সেলগুলোকে অ্যাক্টিভ হতে হবে, তবেই এরা যথাযথ পুষ্টি সরবরাহ করতে পারবে। এবং পুষ্টি কাদের সরবরাহ করবে? স্পোরাঞ্জিয়াল কোষগুলোকে করবে, যাতে মাইক্রোস্পোর সঠিকভাবে ডেভেলপ হতে পারে। ঠিক আছে, এটা প্ল্যান্ট রিপ্রোডাকশন থেকে একটা কোশ্চেন ছিল। বায়ো যাদের নেই তারা চলে যাচ্ছিস নাকি? চলে যাস না বাবা, ম্যাথস এর ক্লাস আছে এরপরে। যাদের বায়োলজি নেই তারা চলে যাস না বাবা, ম্যাথস এর ক্লাসটাও ভালো হবে, একটু অপেক্ষা করে যাও। আমি কি বোর করছি তোদের খুব বেশি? ইন্টারেস্টিং হচ্ছে ক্লাস? আমি আর একটু সময় নেবো, আর 5 মিনিটের মধ্যে আমি শেষ করবো। এখানে দেখ, দুটো প্রশ্ন দিয়েছি মানুষের ক্লিভেজ, হিউম্যান ফিজিওলজি থেকে, একদম নলেজ বেসড কোশ্চেন, কোনো রকমের কনসেপচুয়াল না, দুটোই নলেজ বেসড কোশ্চেন। নিট পরীক্ষাতে এরকম ভাবার কোনো কারণ নেই, সবই কনসেপচুয়াল কোশ্চেন। বেশিরভাগই কোশ্চেন আসে নলেজ বেস, বায়োলজিতে কিছু আসে কনসেপচুয়াল। আমরা কনসেপচুয়াল প্রশ্নগুলো দুই একটা প্রশ্ন আলোচনা করেছি, এর মধ্যে বেশিরভাগই সহজ প্রশ্ন। তাহলে মানুষের ক্লিভেজ হলোপ্লাস্টিক সমান অনির্দিষ্ট, হলোপ্লাস্টিক অসম অনির্দিষ্ট, হলোপ্লাস্টিক সমান নির্দিষ্ট, হলোপ্লাস্টিক অসম এবং নির্দিষ্ট। আর একটা কোশ্চেন দেওয়া আছে এর সাথে, গর্ভাবস্থায় কত সপ্তাহ পর্যন্ত গর্ভপাত এমটিপি মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি নিরাপদ বলে বিবেচিত হয়? 12 সপ্তাহ, 18 সপ্তাহ, 6 সপ্তাহ, 8 সপ্তাহ। বল। এটা ভারতের আইন, এমটিপির যে ল, 1976 সালে এই লটা রিভাইজ হয়েছে। আগে বলা হতো 18 সপ্তাহ 20 সপ্তাহ পর্যন্ত এমটিপি করা যায়, কিন্তু এতে কি হয়, এতে মায়ের প্রাণের উপরে ঝুঁকি বাড়ে। সুতরাং এখন গভর্নমেন্ট থেকে আইন করে দিয়েছে, অ্যাকর্ডিং টু দা ইন্ডিয়ান ল 1976 রিভাইজ ল, the correct time of MTP, safest time of MTP is 12 weeks, তাই তো? আর মানুষের ক্লিভেজ সবসময় অসম হয়। হলোপ্লাস্টিক ক্লিভেজ হয়, পুরোটাই ভাঙে, এবং অসম ক্লিভেজ হয়। আর কি হয়, এই যে দেখে নে, হলোপ্লাস্টিক অসম এবং অনির্দিষ্ট। কেন অনির্দিষ্ট বলতো? অনির্দিষ্ট কেন? তার কারণ হলো আইডেন্টিক্যাল টুইনস তৈরি হয়। নির্দিষ্ট হলে কি হতো, একটাই সন্তান তৈরি হতো, ক্লিভেজের ফলে একটাই ভ্রূণ তৈরি হলো, একটা ভ্রূণেরই বিকাশ হলো। কিন্তু ডেফিনিট নয়, ইনডেফিনিট। এর সব থেকে বড় প্রমাণ হলো আইডেন্টিক্যাল টুইনস তৈরি হচ্ছে। সো দেয়ারফর ক্লিভেজ অফ হিউম্যান ইজ অলওয়েজ আনইকুয়াল এন্ড আনস্পেসিফিক। তাহলে এটা মনে রাখতে হবে। আমরা অনেকগুলো প্রশ্নই আলোচনা করলাম, সময় হয়ে এসছে। যতগুলো প্রশ্ন আমরা এখানে আলোচনা করেছি, তোমাদের কাছে এর কিউআর কোড আছে, তোমরা কিউআর কোডটা স্ক্যান করলেই বাকি প্রশ্নগুলো পেয়ে যাবে। আমরা ম্যাক্সিমামই আলোচনা করে ফেললাম, 80টা কোশ্চেন আমাদের আলোচনা হয়ে গেছে। তো এই প্রশ্নগুলোর উত্তরগুলো প্রত্যেকটাই দেওয়া রয়েছে, তোমরা স্লাইডটাও পেয়ে যাচ্ছ। ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে এবং মনে রাখবে যে এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। কখনোই ভাববে না যে খুব কঠিন প্রশ্ন আসবে যেটা তোমাদের সলভ করতে কষ্ট হয়। আশা করি বোঝাতে পেরেছি, and you had enjoyed a lot. I hope তোমরা এনজয় করেছো ক্লাসটা। ধন্যবাদ সকলকে।